কুখ্যাত যৌন অপরাধী এপস্টিন ইস্যুতে পিটার ম্যান্ডেলসনের বাড়িতে তল্লাশি, হুমকিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের অলিম্পিক নেতৃত্ব। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে বৈঠকে প্রস্তুত ইইউ। দাবি জার্মানি, রুশ তেল রফতানিতে সামুদ্রিক সেবা নিষিদ্ধের প্রস্তাব। শান্তি আলোচনায় বাধ্য করতেই পদক্ষেপ। ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠককে ইতিবাচক বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরমাণু কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনার আশা। তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞা ওয়াশিংটনের। সময় বেঁধে দিয়ে বিমান হামলা, গাজায় আশ্রয়কেন্দ্র ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল। যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন, সুপেয় পানির সংকটে স্বাস্থ্যগত বিপর্যয়ের শঙ্কা। এবং জুমার নামাজের সময় পাকিস্তানের ইসলামাবাদে মসজিদের বাইরে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩১, আহত ১৫০ শতাধিক। ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠী জড়িত, ধারণা পুলিশের। সামরিক উত্তেজনার মধ্যে আলোচনার টেবিলে বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ওমানে পরোক্ষ আলোচনায় অংশ নেন দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি। বৈঠক ইতিবাচক হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সময় শুক্রবার ওমানের মাস্কটে শেষ হয়েছে দুই দেশের কর্মকর্তাদের পরোক্ষ আলোচনা। ইরানের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও উপদেষ্টা স্টিভ উইটকফ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এ আলোচনাকে ভালো শুরু বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, আলোচনাটি দুই দেশের মধ্যস্থতার মাধ্যমে হয়েছে। পারমাণবিক বিষয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র। দুপক্ষের মধ্যে আরও আলোচনা হওয়ার ইঙ্গিত মিলছে, তবে পরবর্তী দফার আলোচনা কবে হবে তা এখনও ঠিক হয়নি। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, কার্যকর পথে এগিয়ে যেতে পারলে পারমাণবিক আলোচনা ইতিবাচক কাঠামোতে পৌঁছাতে পারবে। তিনি আরও বলেন, তেহরানের উদ্বেগগুলো যেমন জানানো হয়েছে, তেমনি ইরানের জনগণের অধিকারের বিষয়ও তুলে ধরা হয়েছে। একই সঙ্গে অন্য পক্ষের মতামতও শোনা হয়েছে। আলোচনার আগে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন নিয়ে কথা বলতে চায় তারা। তবে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছুই জানানো হয়নি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেন, এই আলোচনা দুপক্ষের চিন্তাভাবনা পরিষ্কার করতে সহায়ক হয়েছে এবং অগ্রগতির কিছু ক্ষেত্র চিহ্নিত করা গেছে। এই আলোচনা এমন সময় হয়েছে যখন মধ্যপ্রাচ্যে বড় সামরিক প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক চুক্তি না হলে ইরানে বোমা হামলারও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে হামলা হলে শক্ত প্রতিক্রিয়া দেখাবে বলেও জবাব দেয় তেহরান। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। আধা ঘন্টা সময় বেঁধে দিয়ে খান ইউনিসে আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একই দিন গাজা সিটির জৈতুন এলাকাতেও হামলা চালায় দখলদাররা। এ অবস্থায় যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে সুপেয় পানির তীব্র সংকটে ভুগছেন গাজা সিটির বাসিন্দারা। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এরপর এলাকাটি পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাসিন্দারা জানান, হামলার শিকার ভবনটি স্থানীয় একটি স্কুলের বিপরীত পাশে অবস্থিত, যেখানে আশ্রয় নিয়েছিলেন উপত্যকাটির বাস্তুচ্যুত মানুষ। আধ ঘন্টার মধ্যে বাড়িটি খালি করার নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। এরপরই সেখানে হামলা করা হয়। একই দিন গাজা সিটির জৈতুন এলাকাতেও একটি ভবনে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কোনো ধরনের প্রমাণ ছাড়াই সেখানে হামাসের অবকাঠামো ছিল বলে দাবি করে দখলদাররা। তবে হামলার আগে ভবনটি খালি করায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে গেল অক্টোবরে হওয়া ইসরায়েল হামাস যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে গাজা সিটিতে তীব্র হচ্ছে পানির সংকট। প্রধান সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় লাখো মানুষ নিরাপদ পানির উৎস পাচ্ছেন না। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শহরের 85% বেশি এলাকায় নিয়মিত পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, নিরাপদ পানির সংকট দীর্ঘমেয়াদে মারাত্মক প্রভাব ফেলতে পারে। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ, যাদের বেশিরভাগই হাউথি আন্দোলনের সমর্থক। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে শহরের সাবিন স্কোয়ারে সমবেত হন তারা। এ সময় গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার চাপ আরও বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এরই অংশ হিসেবে রুশ তেল রফতানিতে ব্যবহৃত সব সামুদ্রিক সেবা নিষিদ্ধের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। বলা হচ্ছে, মস্কোকে বাস্তব শান্তি আলোচনায় বসতে বাধ্য করতেই এই উদ্যোগ। এদিকে জার্মান চ্যান্সেলর বলছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ইইউ।
রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এতে রাশিয়ার তেল রফতানিতে ব্যবহৃত সব ধরনের সামুদ্রিক সেবা পুরোপুরি নিষিদ্ধ করার কথা বলা হয়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন জানান, এটি ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর রাশিয়ার বিরুদ্ধে ইইউ এর 20তম নিষেধাজ্ঞা প্যাকেজ। মস্কোকে বাস্তব শান্তি আলোচনায় বসতে বাধ্য করার লক্ষ্যেই এই উদ্যোগ। বর্তমানে রাশিয়ার 1/3 বেশি তেল রফতানি হচ্ছে ভারত ও চীনে, যেখানে গ্রিস, সাইপ্রাস ও মাল্টার শিপিং সেবা ব্যবহৃত হয়। নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে এই বাণিজ্য প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে। পাশাপাশি ধাতু, রাসায়নিক ও গুরুত্বপূর্ণ খনিজ আমদানিতেও নতুন নিষেধাজ্ঞা আসছে। আরও 20টি রুশ ব্যাংক এবং ক্রিপ্টো ও ট্রেডিং কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়। এদিকে আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। বলেন, ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন এখনও বড় চাপে। ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রুশ হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো মেরামত দ্রুত এগোচ্ছে। আরও জানান, শাহেদ ড্রোন মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজানো হচ্ছে। এছাড়াও আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আলোচনার পর দুই দেশের 114 জন যুদ্ধবন্দী মুক্তি পেয়েছেন বলে জানান জেলেনস্কি। রাশিয়ার মস্কোতে উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির অ্যালেক্সেয়েভকে একটি আবাসিক ভবনের ভেতর একাধিকবার গুলি করার পর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তদন্ত কমিটি জানিয়েছে, ঘটনাটিকে হত্যা চেষ্টার মামলা হিসেবে তদন্ত শুরু হয়েছে। অ্যালেক্সেয়েভ রুশ সামরিক গোয়েন্দা সংস্থা GRUর মেইন ডিরেক্টরের শীর্ষ কর্মকর্তা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কোতে লক্ষ্যবস্তু হওয়া উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে তিনি সর্বশেষ। ভয়ঙ্কর যৌন অপরাধী জেফ্রি এপস্টিন ইস্যুতে সাবেক ব্রিটিশ মন্ত্রী পিটার মেন্ডেলসনের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার উইল্টশায়ার ও লন্ডনের ক্যামডেন এলাকার দুটি বাড়িতে এই অভিযান চালানো হয়। এপস্টিন সম্পর্কিত তথ্য প্রকাশে হুমকিতে পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব। বিশেষজ্ঞরা বলছেন, যদিও স্টারমার ক্ষমা চেয়েছেন, তবে তার প্রশাসনের ভবিষ্যৎ অনিশ্চিত। এপস্টিন ফাইলের জেরে প্রশ্নের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের অলিম্পিক নেতৃত্ব। স্থানীয় সময় শুক্রবার ব্রিটিশ মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার জানান, এটি কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে তার সম্পর্ক থেকে সম্ভাব্য অনিয়মের অভিযোগ তদন্তের অংশ। এ সময় ওয়েলশায়ার ও লন্ডনের ক্যামডন এলাকার বাড়িতে অভিযান চালানো হয়। 2009 সালে ম্যান্ডেলসন যখন ব্যবসা বিষয়ক মন্ত্রী ছিলেন, তখন এপস্টাইনের কাছে সংবেদনশীল সরকারি তথ্য পাঠিয়েছিলেন, যা নিয়ে এখন অভিযোগ উঠেছে। Prime Minister. ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে নতুন করে রাজনৈতিক ঝড় উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের জেফ্রি এপস্টাইন সম্পর্কিত তথ্য প্রকাশের ঘটনা স্টারমারের ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল করেছে। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবফোর্ডের মতে, কিয়ার স্টারমার এখন রিংয়ের কোণে দাঁড়িয়ে থাকা একজন বক্সারের মতো। তার প্রশাসন আজই পতিত হতে পারে বা কয়েক মাস কিংবা বছর পরেও টিকে থাকতে পারে। এদিকে এপস্টাইন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটিতে প্রভাব পড়েছে। চেয়ারম্যান জিন সাইকোস বলেছেন, তিনি এখনও 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নেতৃত্বে পূর্ণ আস্থা রাখেন। তবে প্রকল্পের প্রধান কেইসি ওয়াসারম্যানের পদত্যাগের দাবি উঠেছে, কারণ ওয়াসারম্যানের নামও এপস্টাইনের ফাইলে যুক্ত আছে। আর ওয়াসারম্যান ক্ষমা চেয়ে জানান, তার সঙ্গে জড়িত চিঠিপত্রগুলো এপস্টাইনের ভয়ানক অপরাধের অনেক বছর আগেরকার।